নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা গতকালকের ভিডিও দেখেছেন তারা আজকের এই ভিডিওটা রিলেট করতে পারবেন। কি হয়েছে না, পাকিস্তান আফগানিস্তানের ওপর এয়ার স্ট্রাইক শুরু করেছে। এবার এহেন পরিস্থিতিটাকে সিচুয়েশনটাকে কাজে লাগিয়ে ভারতবর্ষ কিভাবে আফগানিস্তানকে ইউজ করতে পারে পাকিস্তানের এগেনস্টে, তার কয়েকটা সম্ভাব্য থিওরি আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, একটা কথা আমরা বাংলায় খুব পরিচিত না, কাঁটা দিয়ে কাঁটা তোলা। তো গতকালের ভিডিওতে আমরা সেই আলোচনাটা করেছিলাম যে তালিবান খুব একটা ভারতবর্ষের সঙ্গে ইডিওলজিক্যালি সেম গ্রাউন্ড শেয়ার করে, এরকমটা একদমই না। তালিবানও জঙ্গি এবং তারাও কাঁটাই। তো সেই কাঁটা দিয়ে পাকিস্তানের কাঁটা যদি আমরা তুলতে পারি, সেটার সম্ভাবনা খতিয়ে দেখা দরকার। কীরকম? দেখুন, বহুবার দেখা গেছে যে এই পদ্ধতিতে কাজ হয়েছে। কি পদ্ধতি? আফগানিস্তানে যে গ্রামের ওপর পাকিস্তান এয়ার স্ট্রাইক করেছে, সেই গ্রামের 70 জনের ওপর মানুষ মারা গেছে। তো কোনো একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির ধরা গেল 5 জনের মধ্যে 3 জন মারা গেছেন এবং 2টো বাচ্চা ছেলে সেই ফ্যামিলির বেঁচে আছে। তো বহুবার দেখা গেছে যে সেই ছেলে দুটো নেক্সট 3-4 বছরে ট্রেন্ড হয়ে, তরুণ থেকে ইয়ং হয়ে, টিনেজার থেকে 18-20 বছর বয়সে পৌঁছে তারা বদলা নেয়, রিভেঞ্জ নেয় যারা তাদের পরিবারের ওপর আক্রমণ করেছে। এবার আফগানিস্তানে এই মুহূর্তে যারা যারা নিজের স্বজনকে হারিয়েছে, সেই সমস্ত ফ্যামিলির লোকজনেরা তাদের জীবনে কিন্তু যতদিন তারা বেঁচে থাকবে, তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তাদের জীবনের সব থেকে বড় টার্গেট একটাই হবে, যদি কোনোভাবে পাকিস্তানের ক্ষতি করতে পারতাম। এবার যখন একটা ইমোশনাল গ্রাউন্ড তৈরি হয়ে আছে, যখন একটা রিজন তৈরি হয়ে আছে মানুষের মনের মধ্যে যে এই কারণে আমি পাকিস্তানের ওপর বদলা নিতে চাই, রিভেঞ্জ নিতে চাই, কারণ পাকিস্তান আমার ফ্যামিলির নিরীহ মানুষকে, নির্দোষ মানুষকে হত্যা করেছে, আমার পরিবারটাকে ছাড়খাড় করে দিয়েছে। তো গ্রাউন্ড যখন তৈরি হয়ে আছে, এবার দরকার আফগানিস্তানের এই সমস্ত গ্রামের এই স্বজনহারা মানুষজনগুলোকে ট্রেনিং দেওয়া। এবার ট্রেনিং দেওয়ার সবথেকে সহজ উপায় হলো জিওপলিটিক্সে যেটা বিভিন্ন সিকিউরিটি সার্ভিস এজেন্সিগুলো বিভিন্ন দেশের, সেটা RNDW হোক, সেটা CIA হোক, সেটা অন্য যে কোনো দেশের ISIও হোক, তারা করে থাকে, সেটা হচ্ছে NGOর মাধ্যমে। এবার আফগানিস্তানে যদি কোনো একটা NGO বা এরকম কোনো 10টা NGO প্রবেশ করতে পারে, যাদের অনেক ফান্ডিং দরকার, যারা আফগানিস্তানে হেলথ নিয়ে কাজ করবে, যারা আফগানিস্তানে হয়তোবা সোশ্যাল কিছু কাজকর্ম করবে, যারা আফগানিস্তানে যারা খেতে পারছে না, যেখানে ফুড স্কারসিটি রয়েছে, সেখানে খাবার দিয়ে সাহায্য করবে, এবং এইগুলো ওপরে ওপরে করার মধ্যেই ভিতরে গোপনে তারা আফগানিস্তানের এই সমস্ত গ্রামে গিয়ে সেখানকার ইউথদের ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার প্রথম পর্যায়ে আসে মোটিভেশন। প্রথম কথা, তাকে মোটিভেট করতে হবে যে দেখো, তোমার জীবন আজকে এই অবস্থা পাকিস্তানের জন্য, তো তোমার জীবনের আলটিমেট লক্ষ্য হচ্ছে পাকিস্তানে হিটব্যাক করা। তো এই মোটিভেশনটা দেওয়ার জন্য সেখানে কোনো NGOর টিম অল টাইম দাঁড়িয়ে থাকতে পারে। সেকেন্ড কথা, এরপর ট্রেনিং পিরিয়ডের জন্য ওই NGOর টিমের মাধ্যমেই যারা কমব্যাট ট্রেনিং দিতে সমর্থ, সেই রকম 2-4 জন আর্মি পার্সোনেলকে, কোন দেশের আর্মি কি না কি সেটা আমি বলছি না, সেটা আপনারা বুঝেই নিতে পারবেন, সেই NGO টিমের সঙ্গে আফগানিস্তানের গ্রামে গ্রামে পাঠিয়ে দেওয়া যায়, যারা অত্যন্ত সঙ্গোপনে গ্রামে থেকে নেক্সট 6 মাস 1 বছর ধরে ওখানকার ছেলে মেয়েদের রেডি করবে। থার্ড, এই কাজটা করার জন্য এবার এই যে ছেলেমেয়েগুলো যারা ট্রেনিং নিয়ে রেডি হচ্ছে, তাদের আর্মসের দরকার হবে কিছু। তো যথেষ্ট টাকা ইনভেস্টমেন্ট করার এখানে ব্যাপার থাকবে, কারণ সেই সমস্ত ছেলেমেয়েগুলোর হাতে আর্মস পৌঁছে দিতে হবে। এবার মুশকিল হচ্ছে, ভারতের সঙ্গে আফগানিস্তানের না ডিরেক্ট কোনো বর্ডার এই মুহূর্তে নেই। আমরা যদি POKকে ফিরে পেতাম, তাহলে ভারত এবং আফগানিস্তান ডিরেক্ট বর্ডার শেয়ার করতে পারত, যার ফলে আমাদের কোনো গাড়ি এই মুহূর্তে বাই রোড ডিরেক্ট আফগানিস্তানে পৌঁছাতে পারে না। আর এই জন্যই আফগানিস্তানে জিনিসপত্র পৌঁছে দিতে, আমরা তো খাদ্যশস্যই পৌঁছে দিই, এবার তার মধ্যে ভেতরে অন্য কিছু থাকে কিনা সে তো আমি আর কিছু জানি না,
এর জন্য আমাদের ইরানের চাবাহার বন্দরটাকে খুব জরুরিভাবে দরকার, কারণ চাবাহারের মাধ্যমে আমরা আফগানিস্তানে পাকিস্তানকে বাইপাস করে জিনিসপত্র পৌঁছে দিতে পারি। জিনিসপত্র বলতে আমি তো খাদ্যশস্য, ওষুধপত্র এসবই বলছি। এবার যখন আফগানিস্তানে কোনো কমব্যাট ট্রেনিং দিতে পারে এরকম টিম দাঁড়িয়ে রয়েছে, তারা ইউথকে ট্রেনিং দিচ্ছে, যারা সাইকোলজিক্যালি মোটিভেট করতে পারে তারা অল টাইম মোটিভেট করছে ইউথকে, এবং 3 নাম্বার তাদের হাতে আর্মসও পৌঁছে দেওয়া হয়েছে। 4 নাম্বার দরকার হবে ইন্টেলিজেন্স গ্যাদারিং, যে কোথা দিয়ে এই টিম যারা আফগানিস্তানের ইউথ তারা পাকিস্তানে এন্ট্রি নিতে পারে। খুব সহজ প্রসেস। পাকিস্তান এবং আফগানিস্তানের একটা হিউজ বর্ডার আছে, ডুরাল লাইন আছে, এবং সেখানে পাস্তুন জনবসতি যে রয়েছে তাদের মধ্যে পাকিস্তানি নাগরিকও আছে, আফগানিস্তানি নাগরিকও আছে। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম বর্ডার গ্রামে সেখানকার মানুষের ভাষা, উচ্চারণ বাংলাদেশের বর্ডার গ্রাম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার গ্রামে অনেকটা ওভারল্যাপ করে, একই রকম, তাই না? ঠিক সেরকম পাকিস্তানের যে আফগানিস্তানের সঙ্গে বর্ডার, দুপাশেই থাকে পাস্তুনরা। এবার তাদের মধ্যে কেউ আফগানিস্তানি নাগরিক, কেউ পাকিস্তানি নাগরিক, এবং যেহেতু পাকিস্তানে মানুষজন প্রচণ্ড রকম করাপ্টেড, প্রচণ্ড রকম গরিব, তো টাকা পয়সা দিলে পাকিস্তানের ফেক আইডি কার্ড ইজিলি আফগানিস্তানের এই ছেলেমেয়েরা পেয়েই যাবে। সেই ব্যবস্থাটাও করিয়ে দিতে হবে আফগানিস্তানের এই ট্রেন্ড ছেলে মেয়েদের, এবং তারপর বর্ডার পার করে নির্দিষ্ট সময় এদেরকে পাকিস্তানে পৌঁছে দিতে হবে। পাকিস্তানে পৌঁছে দেওয়ার পর 5 নাম্বার ফেজে তো এদের কাছে ট্রেনিং আছে, এদের কাছে উদ্দেশ্য আছে, এরা কেন পাকিস্তানে এসছে, কারণ এই উদ্দেশ্যটা না খুব জরুরি হয়। শুধুমাত্র টাকার জন্য একজন মানুষ এতটা ডেঞ্জারাস, এতটা ডিপ মিশন এক্সিকিউট করতে পারে না। এবার পাকিস্তানে এদের জন্য গ্রাউন্ড তৈরি করে রাখতে হবে। পাকিস্তানে কিভাবে গ্রাউন্ড তৈরি করা যেতে পারে? এখন পাকিস্তানের মানুষজন কট্টর ইসলামিক চিন্তাধারায় দীক্ষিত এবং বিশ্বাসী। পাকিস্তান সেই রকম ইকোসিস্টেম লাস্ট 75 বছর ধরে তৈরি করেছে। এবার পাকিস্তানের মানুষজনকেই বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ার সূত্রে, বিভিন্ন ছোট ছোট গোপন শিবির বা ক্যাম্পের সূত্রে আস্তে আস্তে বোঝানো দরকার যে দেখো, তোমার দেশের যে সরকার সে নিজেই একেবারে ইসলামের এগেনস্টে, এবং রমজান মাসে মাদ্রাসায় বোম মারছে, আফগানিস্তানের সাধারণ মানুষের ওপর অ্যাটাক করছে। তো পাকিস্তানের ভেতরেই পাকিস্তানের সাধারণ মানুষ এরকম থাকবে যাদেরকে মোটিভেট করে নেওয়া সম্ভব যে সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ তোমাদের সরকারই ইসলামের এগেনস্টে। এইবার পাকিস্তানের ভিতরে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে যখন এই ধরনের পাকিস্তানি নাগরিক রেডি, যারা মনে করে ইসলামকে বাঁচানোর জন্য পাকিস্তানের সরকারের এগেনস্টে কাজ করা উচিত, এরা আফগানিস্তান থেকে আসা একই মিশনে থাকা লোকগুলোকে ইজিলি শেল্টার দিয়ে দেবে, ইন্টেলিজেন্স দিয়ে দেবে, সমস্ত সাপোর্ট দিয়ে দেবে, লোকাল ইন্টেল যাকে আমরা বলি সেই লোকাল ইন্টেল প্রোভাইড করে দেবে, এবং লোকাল গাইড হিসেবে কাজ করবে। আর এই ব্যাপারটা যখনই হয়ে যাবে তখন পাকিস্তানির আর্মির যে সমস্ত ইনস্টিটিউশন আছে, হেডকোয়ার্টার আছে, পাকিস্তানি গভর্নমেন্টের যে সমস্ত অর্গানাইজেশন, ইনস্টিটিউট, বিল্ডিং ইত্যাদি আছে, সেই সমস্ত জায়গায় খুব ইজিলি অ্যাটাক হতে পারে, সেই সমস্ত জায়গায় খুব ইজিলি ব্লাস্ট হতে পারে, সেই সমস্ত জায়গায় খুব ইজিলি এই সমস্ত বিদ্রোহী মানুষরা টেক ওভার করে নিতে পারে। পাকিস্তানে একটা ইন্টারনাল ক্যাওস তৈরি হতে পারে, এবং আলটিমেট পৃথিবীর মঙ্গলের জন্য যে পাকিস্তান দেশটাকে 4টে টুকরো করে কেটে ফেলা উচিত, বালুচিস্তান, সিন্ধ, পাঞ্জাব এবং গিলগিট বাল্টিস্তান, সেই আলটিমেট লক্ষ্যর দিকে আরেক স্টেপ এগিয়ে যাওয়া যেতে পারে যদি পাকিস্তানের মধ্যে এরকম ইন্টারনাল ক্যাওস তৈরি করা যেতে পারে, যেখানে পাকিস্তান আর্মির ওপর ডেলি হিট হচ্ছে, যেখানে পাকিস্তানের দেশটার মধ্যে কোনো সিকিউরিটি বলে কিছু নেই, যে কোনো জায়গায় বিস্ফোরণ হচ্ছে, ল অ্যান্ড অর্ডার সরকারের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং এই গোটা কাজটা করার জন্য যথেষ্ট পরিমাণে ফান্ডিং দরকার, সেটা দিতে পারে যদি কোনো দেশ চায় যে আলটিমেট পৃথিবীর মঙ্গল হোক, আলটিমেট পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করে দেওয়া হোক। এবার কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলতে পারেন যে একটা দেশের ক্ষতি আমরা কেন চাইব? মুশকিলটা কি জানেন তো? মুশকিল হচ্ছে যে মানুষের বেঁচে থাকার জন্য আমাদের কিছু ভাইরাস ব্যাকটেরিয়া মারতে হয়, তাই না? এবার ভাইরাস ব্যাকটেরিয়ার ওপর যখন স্প্রে করা হয় তখন এটা তো সত্যি ভাইরাস বা ব্যাকটেরিয়া তার প্রাণ ছিল, তাকে আপনি মেরে ফেলছেন।
কিন্তু ওকে না মারলে গোটা প্রাণীকুল এবং মানুষ এরা বাঁচতে পারবে না। কাজেই পুরো পৃথিবীর শান্তিতে বেঁচে থাকার জন্য যেখানে টেরোরিজমের ফ্যাক্টরি, জঙ্গিদের কারখানা, সেই ফ্যাক্টরিটাকে আপনাকে যে কোনোভাবে হোক বন্ধ করতে হবে। এবং জিও পলিটিক্স খুব ক্রূর জায়গা, খুব জটিল জায়গা, যেখানে সোজা পথে জেনারেলি কাজ হয় না। জিও পলিটিক্সের রেফারেন্স দিতে আমি বারবার আপনাদেরকে বলি মহাভারতে ফিরে যেতে। মহাভারতের সেই এপিক দৃশ্য আপনাদের অনেকের মনে থাকবে, স্টার জলসায় সিরিয়াল আকারে, এপিসোড আকারে বারবার যেটা দেখানো হয়েছিল, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ শকুনি মামাকে বলছে যে এই যুদ্ধে গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম এবং অঙ্গরাজ কর্ণ তিনজনকেই বধ করা হবে, এবং সেটাও ছলনার দ্বারাই। যদি ছলনা ছাড়াই যুদ্ধ জিতে যাওয়া যেত তাহলে হয়তো মহাভারতেও ছলনার দরকার পড়তো না, এবং শ্রীকৃষ্ণেরও ছল, বল, কৌশল এই তিনটে স্ট্র্যাটেজি নেওয়ার প্রয়োজন পড়তো না। জিও পলিটিক্সে এটা বাধ্যবাধকতা। জিও পলিটিক্সে আপনাকে এইভাবেই চলতে হবে, এবং কাঁটা দিয়ে যেখানে যেখানে সম্ভব সেখানে কাঁটা তোলারও চেষ্টা করতে হবে। আশা করি ভারতবর্ষ কিভাবে আফগানিস্তানকে নিজের ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারে, পাকিস্তানের ব্যাপারে কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারে, এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আর লাস্টে আমি জাস্ট একটা কথা বলে রাখবো, যে গতকাল ভিডিওতে বোধহয় কমেন্টে একজন বাংলাদেশ থেকে বলেছিলেন যে আপনি মাঝে মধ্যেই কেন অফিস ছেড়ে বাড়ি চলে যান, আপনি ছুটিটা একটু বেশি নিয়ে ফেলছেন। তো আমি জাস্ট, যেহেতু আপনারা প্রত্যেকে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মতো, সে কারণে শেয়ার করতে রাখতে চাইবো যে দেখুন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এতটা ছুটি আমি নিই না, অল টাইম অ্যাক্টিভ থাকি। ছুটির দিনেও না হলে ভিডিও করতাম না, বাট আমার বাড়িতে আমার মা বাবার চেক আপের জন্য বাইরের একটা রাজ্যে 3 মাস বা 2 মাস পর পরই যেতে হয়। এবং যে সময় তারা চেক আপে চলে যায়, মা বাবা কাকা কাকিমা চারজনেই, সেই সময় আমার বাড়িতে আমার দাদু এবং দিদা আছে, দাদুর বয়স 90 বছর। তাদের দেখভালের জন্য আমাকে, আমার ভাইকে, আমাদের সবাইকে কলকাতা থেকে বাড়িতে চলে আসতে হয়, এবং সে কারণেই 2 মাস পর পর এই ঘটনাটা একটু ঘটবে, আমাকে বাড়িতে আসতে হয়। এবং আমি মনে করি যে টিচার হিসেবে যেরকম আড্ডা 24/7-এর বা স্কিল বাংলার সমস্ত স্টুডেন্টের প্রতি আমার দায়িত্ব আছে, সেই দায়িত্বটা নাতি হিসেবে দাদুর প্রতিও, বা একজন ফ্যামিলি মেম্বার হিসেবে আমার পরিবারের প্রতিও পালন করা উচিত। জাস্ট সেটাই করে চলেছি। আপনারা সঙ্গে থাকবেন। কালকের দিনটাও আমি বাড়ি থেকে ভিডিও দেবো। পরশু থেকে আমি কলকাতায় ফিরে গিয়ে অফিসে জয়েন করব এবং স্মার্ট বোর্ডে ভিডিও আসতে শুরু করবে। ধন্যবাদ।